হচ্ছে টাইপ 1 ভার্সেস টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, স্পেশালি কজের ক্ষেত্রে। এফসিপিএস এর মধ্যেও অনেক সময় হঠাৎ দিয়ে দেয় which one is the cause of type 2 respiratory failure versus which one is the cause of type 1 respiratory failure, বুঝেন আমার কথাটা? ঠিক আছে, কজের মধ্যে দেখবেন অনেক সময় ওভারল্যাপিং, এটা কি টাইপ 1 নাকি টাইপ 2, ঠিক আছে? আপনি সোর্স কোনটা সেটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনার প্রথম কথা মনে রাখতে হবে যে লাংস গ্যাস এক্সচেঞ্জের সময়, ঠিক আছে, গ্যাসেস এক্সচেঞ্জের ক্ষেত্রে লাংস, ঠিক আছে, আমার অক্সিজেনটা যত এফিশিয়েন্ট, মানে কার্বন ডাই অক্সাইডটাকে যত এফিশিয়েন্টলি এক্সচেঞ্জ করতে পারে, অক্সিজেনকে তত এফিশিয়েন্টলি এক্সচেঞ্জ করতে পারে না। নাম্বার 1 কি বললাম, অক্সিজেনের এক্সচেঞ্জ, গ্যাসেস এক্সচেঞ্জের জন্য লাংয়ের অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি প্রেসার গ্রেডিয়েন্টের ডিফারেন্স লাগে, কিন্তু কার্বন ডাই অক্সাইড অল্প একটু প্রেসার ডিফারেন্স পেলেই সে ডিসকার্ড করে দিতে পারে, লাংসের ক্যাপাসিটি আছে এটা, ঠিক আছে? ওটা যখন আমরা দেখবো তখন তো আরো ডিটেইলসে দেখবো যদি সম্ভব হয়। আচ্ছা, তো এখন টাইপ 1 ভার্সেস টাইপ 2, কোন কন্ডিশন যদি পার্ট অফ দ্য লাং কে এফেক্ট করে, ঠিক আছে, পার্ট অফ দ্য লাং, সো দুটো লাং এর পার্ট অফ দ্য লাং ইজ এফেক্টেড। ভাইয়া কথা কেটে আসছে, শুনতে পাচ্ছি না। If part of the lung is affected, ঠিক আছে, ওই লাংসের একটা লাংসের কিছু অংশ এফেক্টেড, ঠিক আছে, কিছু অংশ এফেক্টেড, ঠিক আছে, বাকি অংশ ভালো, ঠিক আছে, তখন মানে প্রাইমারিলি ধরেন লাংসের এই অংশটুকু কাজ করছে না, বা আপনি লাংসের এই অংশটুকু বা একটা লাংস কেটে ফেলে দিলেন, ঠিক আছে, একটা লাংস কেটে ফেলে দিলেন, আর একটা লাংস আছে, প্রাইমারিলি পেশেন্টের হবে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, কারণ অক্সিজেন নেওয়ার জন্য তার সবটুকু লাংসই লাগে, কিন্তু একটা লাংস দিয়ে সে মোটামুটি কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য সে বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? তো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর কখন হয়, যখন পার্ট অফ দ্য লাং ইজ এফেক্টেড। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর কখন হয়, যখন বোথ দ্য লাং, হোল অফ দ্য বোথ লাং ইজ এফেক্টেড। মোর অর লেস এটা একটু মনে রাখেন, তো এটা দিয়ে অনেকগুলো জিনিস এক্সপ্লেন করে ফেলতে পারবেন। এটা কি মাথায় থাকবে ভাই, যে অক্সিজেনটা যেহেতু সে সহজে ঢুকাতে পারে না, অক্সিজেন ঢুকাতে তার অনেক প্রেসার গ্রেডিয়েন্টের ডিফারেন্স লাগে, অনেক লাগে, সারফেস এরিয়া লাগে, আর কার্বন ডাই অক্সাইড যেহেতু অল্প জায়গা পেলেই সে বের করে দিতে পারে, সেই জন্য আমার কারণ বেসিক্যালি এটার রিজনটা এই কারণে না যে সারফেস এরিয়া, রিজনটা হচ্ছে যে যখনই অক্সিজেন ঢুকে না বডির মধ্যে, তখন হচ্ছে অ্যাসিডোসিস যেটা ডেভেলপ করে, সেই কারণে না বাফার সিস্টেম গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং বাফার সিস্টেম অ্যাক্টিভেটেড থাকার কারণে কার্বন ডাই অক্সাইডের এক্সক্রিশনটা ইজ মোর, ওই যেটা আমি কালকে রাতে দেখছিলাম। তো বাফার সিস্টেম গুলো অ্যাক্টিভেশনের কারণে বডি কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার ক্ষেত্রে বেশি এফিসিয়েন্সি নিয়ে নেয়, আপার হ্যান্ড নিয়ে নেয়, এই জন্য কার্বন ডাই অক্সাইড সে অল্প জায়গা পেলে সেই জায়গা দিয়ে খুব দ্রুত কার্বন ডাই অক্সাইড বের করে দিতে পারে। তো একদম সহজ কথা, পার্ট অফ দ্য লাং ইজ এফেক্টেড টাইপ 1, হোল অফ দ্য লাং ইজ এফেক্টেড টাইপ 2। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, ঠিক আছে, টাইপ 1, ক্রনিক অ্যাজমা, হোল অফ দ্য লাং ইজ এফেক্টেড টাইপ 2, ঠিক আছে, সিওপিডি আর্লি স্টেজ টাইপ 1, লেট স্টেজ টাইপ 2, নিউমোনিয়া লোকাল কনসেন্ট্রেশন হচ্ছে, ঠিক আছে, লোকালি একটা বড় এরিয়া অফ লাং শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজ করছে না, এটা কি টাইপ 1 হবে না টাইপ 2 হবে? টাইপ 2। নিউমোনিয়া টাইপ 1 হবে, নিউমোনিয়া টাইপ 1 হবে, ঠিক আছে। পার্ট অফ দ্য লাং ইজ নট ওয়ার্কিং, যখন হোল অফ দ্য লাং ইজ নট ওয়ার্কিং তখন হবে টাইপ 2। মোটামুটি এটা মনে রাখেন, এটা দিয়ে বেশ কিছু জিনিস এফেক্ট হয়, মানে এক্সপ্লেনেশন হয়। আপনি যদি এই জায়গায় ওদের মানে টাইপ 2 এর কজগুলো যদি দেখেন, বেশিরভাগ কজই হচ্ছে হোল অফ দ্য লাং ইজ এফেক্টেড, ড্রাগ পয়জনিং হয়েছে, ঠিক আছে, পলিনিউরোপ্যাথি হয়েছে, মাসল ডিসঅর্ডার হয়েছে, ঠিক আছে, এআরডিএস ডেভেলপ করছে, ঠিক আছে, হোল অফ দ্য লাং এফেক্টেড হচ্ছে, দুইটা লাংসই কাজ করতে পারছে না, কার্বন ডাই অক্সাইড বের করার কোনো জায়গায় নেই, তখন হচ্ছে মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এনিওয়েজ দেখলাম যদি পরে আদারওয়াইজ কিছু পাই। অ্যাজমাতে বললেন যে টাইপ 1 হতে পারে, টাইপ 1 বললেন, কিছু কন্ডিশন থাকবে যেগুলো যখন মানে মানে হিসাবটা হচ্ছে লাংসের কতটুকু অংশকে এফেক্টেড, মানে অ্যাজমা তো অবভিয়াসলি গ্লোবাল, ঠিক আছে, কিন্তু অ্যাজমাতে মানে যখন অ্যাজমা হবে তো মানে বাতাস কম ঢুকছে বা কম বেরোচ্ছে, কারণ এই এয়ার প্যাসেজটা ইজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে, তো কম ঢোকার ক্ষেত্রে তো বুঝুন বাতাস কিন্তু একদম ঢুকছে না তা কিন্তু না, অল্প ঢুকছে, তাই না, অল্প ঢুকছে অল্প বের হচ্ছে, তো আপনি ওইটাকে মানে প্রাইমারিলি অ্যাজমাকে আপনি পার্শিয়াল লাং
মানে ডিসফাংশন বলবেন, নট কমপ্লিট। অ্যাজমা যখন প্রাইমারি স্টেজে থাকছে তখন আপনি ধরে নেবেন যে পার্শিয়াল মানে পার্ট অফ দ্য লাং ইজ নট ওয়ার্কিং। পার্ট অফ দ্য লাং ইজ নট ওয়ার্কিং মানে হচ্ছে আমার টাইপ 1 ফেলিউর। টাইপ 2 ফেলিউর তখনই হবে যখন লাংসের কোনো জায়গা দিয়েই আমার কার্বন ডাই অক্সাইড বের করার মতো কোনো বাফার সিস্টেম গুলো সবগুলো অ্যাক্টিভেটেড, কিন্তু কোথাও সে জায়গা পাচ্ছে না। যেমন আপনার ওই যে যেমন আপনার হচ্ছে কি বলে, যেমন আপনার হচ্ছে সবচেয়ে পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, এখন ধরেন পালমোনারি এম্বোলিজম কি এখানে যে ভাস্কুলার ছিল সেগুলি কোথাও কোথাও এম্বোলিজম, তাই না? কারণ এম্বোলিজম ছোট ছোট জায়গায় এম্বোলিজম হতে পারে, আবার বড় বড় হয়ে গ্লোবালিও এফেক্ট করতে পারে। সাধারণত বড়টা কিন্তু লেস কমন, মোর কমন কিন্তু ছোট ছোট জায়গায় মাল্টিপল পালমোনারি এম্বোলিজম। তো মাল্টিপল পালমোনারি এম্বোলিজম মানে হচ্ছে কিছু জায়গায় কাজ করছে, কিছু জায়গায় কাজ করছে না, কিছু জায়গায় বাতাস আছে, কিছু জায়গায় গ্যাসের সেকশন নেই। তো পালমোনারি এম্বোলিজম হলে আপনি প্রাইমারিলি পাবেন টাইপ 1। ঠিক আছে, মানে মোদ্দা কথা যখন আপনার কার্বন ডাই অক্সাইড বাড়ছে, সরি আগের কোশ্চেনটাতে যদি যাই, যখন আপনার কার্বন ডাই অক্সাইড বাড়ছে তখন আপনি ধরে নেবেন যে মানে লাংস বেশ খারাপ অবস্থা চলে গিয়েছে। ঠিক আছে, যে পুরো লাংসটাই কাজ করতে পারছে না। টাইপ 1 হতে পারে, ঠিক আছে, কিন্তু টাইপ 2 তে যদি চলে যেতে হয় তার মানে হচ্ছে মানে এটা ইটস এ গ্লোবাল প্রবলেম অফ দ্য লাং। ঠিক আছে, ইটস এ গ্লোবাল প্রবলেম অফ দ্য লাং। কার্বন ডাই অক্সাইড বাড়তে হলে আপনার বাফার সিস্টেম গুলো অ্যাক্টিভেট হওয়ার পরেও অ্যাসিডোসিস বডি প্রিভেন্ট করতে মানে করতে পারছে না, ডিসকার্ড করতে পারছে না, কারণ লাংসের পুরো রাস্তাটাই বন্ধ। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়াটা বেশ সিভিয়ারিটি বোঝায়, মানে তো মানে টোটাল লাং কলাপস আপনি আপাতত ধরে নেন। কালকে হালকা দেখছিলাম, এইটুকুই বুঝছি। আরো এক্সপ্লেনেশন অবশ্যই আছে, ওইগুলো যদি পরে পাঠান জানিয়ে দিব। সামনে আসে ভাই। বিচির দিকে চলে যাচ্ছে খালি। ভাইয়া সেদিন এক এক ভাইয়া বলছিলেন না যে যে সিওপিডি বা হচ্ছে গিয়া বা ওই যে ক্রনিক পেশেন্টদের ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড লেভেলটা একটু বেশি থাকে, কারণ এটা ওদেরকে ড্রাইভ দেয়। সো এখানে কার্বন ডাই অক্সাইড যদি বেশি থাকে তাহলে তো অ্যাসিডোসিস তার একটা মানে থাকবে আর কি। কার্বন ডাই অক্সাইড তো অ্যাসিডিক ইন নেচার, সো আর্টেরিয়াল পিএইচ অফ 7 এটা হতে পারে। দুইটাই তো আমার আর্টেরিয়াল পিএইচ অ্যাসিডিক, 7.4 থেকে দুইটাই কম, দুইটাই অ্যাসিডিক। মোর অ্যাসিডিক তো 7। এটা আমাকে অ্যাকিউটের ইন্ডিকেশন দিবে। ঠিক আছে, এটা আমাকে বলবে পেশেন্ট ভাইয়া তারপর বাইকার্বনের 39 হওয়ার কি সম্ভাবনা আছে? বাইকার্বনেট এক্স্যাক্টলি। আসেন আর আমরা একটু এবিজি দেখি। এবিজির ভালো বই কোনটা আছে? This is actually, this should be the answer. Carbon dioxide retention, this is the specific, মানে pH can decrease for a lot of reason, কিন্তু বাইকার্বনেট লেভেলটা সরাসরি আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড লেভেলটা দেখি। কার্বন ডাই অক্সাইড রিটেনশনটাই আমাকে ইন্ডিকেট করবে যে এটা এই যে ক্রনিক রিটেনশন। কারণ লেভেল ছিল 22 to 28 খুব সম্ভবত বাইকার্বনেটের, তাই না? আচ্ছা, এবিজি ইন্টারপ্রিটেশন ওরা কিছু স্টেপ দিয়ে দিচ্ছে, তাই না? দেখি ক্রুশিয়াল, আচ্ছা দাঁড়ান একটা এবিজি রিপোর্ট সামনে। ধরেন আপনাকে একটা নরমাল ভ্যালুগুলো একটু রিকল করে নিন। নরমাল হচ্ছে 7.35 থেকে 7.45, CO2 হচ্ছে 35 থেকে 45, PO2 হচ্ছে
80 থেকে 100, আপনাকে যদিও প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে রেফারেন্স দিয়ে দেয়, তবুও 80 থেকে 100, যেটা আমরা বললাম 8, ঠিক আছে। আর CO2 বললাম 35 থেকে 45, যেটা বললাম 6.5 প্যাসকেল হিসাবে। বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 26, অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 100, এটা নরমাল, ঠিক আছে। আপনি যদি একটা এবিজি রিপোর্ট দেখেন, অক্সিজেনের কিলোপ্যাসকেল হিসেবে কত হবে ভাই? অক্সিজেন কিলোপ্যাসকেলে 8, আর কার্বন ডাই অক্সাইড কিলোপ্যাসকেলে হচ্ছে 6.5। মানে এটা কি লোয়েস্ট লেভেলটা না? 8 আর মানে এটা স্ট্যান্ডার্ড লেভেল বলছে ওরা, রেঞ্জ দিয়ে না আর কি, আগের কোশ্চেনে যেটা দেখলাম আর। বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 26, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 95 থেকে 100। ধরেন আপনি এরকম একটা রিপোর্ট পাইছেন, ঠিক আছে, 2026 এ করা, হোয়াট এভার ইট ইজ, গ্যাস এরকম এরকম পেশেন্ট আইডি দেয়া, এখন মেজার্ড অ্যাট, আচ্ছা ঠিক নেই মনোযোগ দিয়ে কখনো, 37 ডিগ্রি সেলসিয়াসে এই মেজারমেন্ট গুলো পেয়েছিল 38.6 ডিগ্রি, এটা অনুযায়ী ওরা কারেকশন করে দিয়েছে, ও পিএইচ পেয়েছে এত, PCO2 পেয়েছে এত, PO2 পেয়েছে এত। এখান থেকে সে হিসাব করেছে হচ্ছে, এটা ক্যালকুলেট করেছে, ও এই তিনটা জিনিস PO2, PCO2 এবং pH মেজার করে সে ক্যালকুলেট করে বের করেছে যে টোটাল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এত, বাইকার্বনেট তার আছে এত মিলিমোল অ্যাকচুয়াল, আর স্ট্যান্ডার্ডাইজড হতে বাইকার্বনেট আছে এত, বেজ এক্সেস সে বলছে এত, অক্সিজেন সিটি স্যাট, আচ্ছা দিস ইজ অক্সিজেন স্যাচুরেশন, আর এটার মানে আমি জানি না, এটার জানি না, আর এটার ইন্টারপ্রেটেড ডাটা। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এটা হেল্প করে ইন্টারপ্রিটেশন করতে পারি। তো এবিজি যদি ইন্টারপ্রেট করতে চান, প্রথমে আপনি হচ্ছে প্রথমে যেটা ওরা সাজেস্ট করছে যে assess the internal consistency of value using Henderson-Hasselbalch equation। প্রথমে আপনি এবিজি রিপোর্টটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, যে আপনার ইসের সাথে মানে বেস ডেফিসিট থাকলে, আচ্ছা দেখি বেস ডেফিসিট বলতে প্রথমে আপনি তাকান একটু পিএইচ এর দিকে, ঠিক আছে, যেটা বলছে pH approximately if pH and hydrogen are consistent, ABG is মানে pH এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি কনসিস্টেন্ট না থাকে তাহলে এবিজিটা অ্যাপ্রোপ্রিয়েট না, এরকম একটা ব্যাপার আছে, যদিও এটা মুখস্থ রাখা সম্ভব না, আচ্ছা লাগলে পরে মনে রাখা যাবে। যে pH 7 মানে হাইড্রোজেন আয়ন 100 আছে মিলিমোল পার লিটার, whereas pH 7.4 মানে হাইড্রোজেন আয়ন 40 এর মতো আছে, ক্রসলি আপনি যদি চিন্তা করেন 7.4 মানে 40, 7 মানে হচ্ছে 100 গ্রসলি, ঠিক আছে। তারপরে হচ্ছে তো এই মানে আমার নরমাল পিএইচ এ এভারেজে হাইড্রোজেন আয়ন সার্কুলেটিং ব্লাডে হাইড্রোজেন আয়ন থাকে আমার হচ্ছে 40 মিলিমোল পার লিটার, ঠিক আছে। আর যদি পিএইচ একদম 7 হয়ে যায়, হাইলি মানে অ্যাসিডিক কন্ডিশন, তখন হাইড্রোজেন আয়ন সার্কুলেটিং ব্লাডে 100 এর মতো থাকে, এরকম একটা হিসাব ওরা বললো। আচ্ছা প্রথমে আপনি পিএইচ এর সাথে, ও যদি রিপোর্টের মধ্যে পিএইচ এর সাথে ইয়া দেয়া থাকে, ঠিক আছে, রিপোর্টের মধ্যে যদি এই যে ও এরকম দিয়েছে যে আপনি কনসিস্টেন্সিটা প্রথমে ভেরিফাই করে নেবেন। আগের রিপোর্টে তো ছিল না, এখানেও তো নাই, এটাই দেখি, সরি ঠিক আছে। আচ্ছা সরি এটা একটু সময় নিচ্ছি, এবিজি থেকে কোয়েশ্চেন তো ইনভ্যারিয়েবলি একটা থাকেই বোধহয়, না মোর দেন ওয়ানও থাকতে পারে, একটু দেখি এবিজিটা উদ্ধার করতে পারি কিনা। আচ্ছা এরপরে আপনি পিএইচ এর সাথে কনসিস্টেন্সি আছে, ভেরি গুড। তারপরে হচ্ছে আপনি প্রথমে পিএইচ দেখে কমেন্ট করবেন যে ওয়েদার অ্যাসিডিক পেশেন্ট মানে অ্যাসিডেমিয়া আছে আর অ্যালকালেমিয়া আছে ব্লাডের মধ্যে, আচ্ছা ঠিক আছে। এখন এটার মধ্যে অ্যাসিডেমিয়াটা, ওকে এখানে অ্যাসিড বেজ ইমব্যালেন্সের মধ্যে ঢুকতে হবে, এই অ্যাসিডেমিয়াটা পিএইচ দেখে আপনি বলবেন যে অ্যাসিডিক আর ইয়া, এই এটা হচ্ছে এই যে প্রাইমারি দুইটা কন্ডিশন ছিল, অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, ঠিক আছে। এটা প্রাইমারি থাকতে পারে অথবা হচ্ছে কম্পেনসেটিং থাকতে পারে, কম্পেনসেশনের কোনো ফিচার আছে কিনা সেটা দেখতে হবে। ইদার ওয়েজ অ্যাসিডিক থাকলে সেটা প্রাইমারি ডিসঅর্ডার হচ্ছে পেশেন্টের অ্যাসিডোসিস আছে, অ্যালকালাইন থাকলে প্রাইমারি ডিসঅর্ডার হচ্ছে পেশেন্টের অ্যালকালোসিস আছে, ঠিক আছে। এখন সেটা তো বডি কারেকশন করতে চেষ্টা করবে, ঠিক আছে। এখন
যেটা কথা সেটা হচ্ছে যে অ্যাসিডোসিস যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় পেশেন্টের, বডি চেষ্টা করে সেটা মেটাবলিক কম্পেনসেশন করতে। আর ভাইরাস যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, বডি সেটাকে চেষ্টা করে রেসপিরেটরি কম্পেনসেশন। এরকম একটা কথা আমরা পড়েছিলাম ছোটবেলা থেকে, মনে আছে নাকি? রেসপিরেটরি জি ভাইয়া। রেসপিরেটরি অ্যাসিডোসিস কোনটা ছিল ভাই সহজ হিসাবে? রেসপিরেটরি অ্যাসিডোসিসের কারণ কি? মানে সহজ ভাই রেসপিরেটরি ফেইলিয়ার হতে পারে, যে কোনো কারণে তো রেসপিরেটরি মানে রেসপিরেটরি রিলেটেড। ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড লাংস দিয়ে, মানে মোদ্দা কথা লাংস দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, সেই কারণে বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে অ্যাসিডোসিস হয়েছে। এটাই তো রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস ভাই ওই যে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এইসব কারণ, মেটাবলিক কারণে যদি হয় কোনো শক, ল্যাকটিক অ্যাসিডোসিস, শক, তারপর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, বডির মধ্যে অ্যাসিড বেশি প্রোডাকশন হচ্ছে ডিউ টু এনি কজ, ঠিক আছে? এনি কজ। এখন যখন বডির মধ্যে অ্যাসিড বেশি প্রোডাকশন হয়, তখন আমার মানে সবচেয়ে বড় দুইটাই হচ্ছে আমার লাংস আর কিডনি, এই দুইটাই তো, তাই না? যখন আমার বডির মধ্যে অ্যাসিড তৈরি হচ্ছে, তখন আমার বডি চেষ্টা করে লাংস দিয়ে অ্যাসিডটাকে বের করে দিতে, ঠিক আছে? কিন্তু যখন লাংসের ইটসেলফের মধ্যে সমস্যা, লাংস দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে তখন লাভ নেই, তখন সেটাকে কারেকশন করার জন্য সে বডির অন্যান্য বাফার গুলোকে মেটাবলিক মানে বাফার গুলোকে অ্যাক্টিভেট করে কিডনির মাধ্যমে বের করতে হয়। কিডনির মাধ্যমে বের করাটা অনেক টাইম কনজিউমিং, সেই কারণে সে কি করে ব্লাডের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসে, ইন্ট্রাসেলুলার কিছু চেঞ্জ নিয়ে আসে, মানে মেটাবলিক কম্পেনসেশন করে, যেহেতু সে লাংস দিয়ে বের করতে পারছে না। আচ্ছা, এটার এফেক্টটা কি সেটা হচ্ছে যে এই যে যখন আপনি প্রথমে দেখলেন যে whether the patient is acidic or alkaline, ঠিক আছে, এটা দেখার পরে আপনি বোঝার চেষ্টা করবেন যে ডিস্টারবেন্সটা কি রেসপিরেটরি না মেটাবলিক। যে পেশেন্টের অ্যাসিডোসিস আছে, এখন আপনি আপনার প্রশ্ন যে আচ্ছা এই অ্যাসিডোসিসটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস, আমি এবিজি দেখে ওটা বোঝার চেষ্টা করব। এটা কিভাবে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে এটা আমরা মানে এবিসি তে স্যারের বইতে খুব সুন্দর দেয়া আছে এক্সপ্লেনেশনটা, ওটা লাগলে পড়বেন না। The relationship between the direction of change in pH, ঠিক আছে, and the direction of change in PCO2, ঠিক আছে? যদি আমি দেখি পিএইচ কমছে, যে কোনো অ্যাসিডোসিসে তো পিএইচ কমছে, ঠিক আছে, পিএইচ কমছে এবং কার্বন ডাই অক্সাইড যদি দেখি আমি বেশি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি দেখি, মানে পিএইচ কম অ্যাসিডোসিস, সেই অবস্থা যদি আমি দেখি যে কার্বন ডাই অক্সাইড লেভেল ব্লাডের আমার এবিজির মধ্যে বেশি, তাহলে এটা হচ্ছে আমার রেসপিরেটরি কন্ডিশন। দিস ইজ রেসপিরেটরি কন্ডিশন, মানে আমার পিএইচ এর ডাইরেকশন আর কার্বন ডাই অক্সাইডের ডাইরেকশন যদি অল্টারনেটিং হয়, আর যদি পিএইচ এর ডাইরেকশন আর কার্বন ডাই অক্সাইডের ডাইরেকশন সেম হয়, তাহলে দিস ইজ মেটাবলিক। সেম থিং গোস ফর হ্যাঁ ভাই, ওই যে ডাবল থামস আপ আর ডাবল থামস ডাউন, এইটা মানে জাস্ট একটা নেমোনিক ছিল যে মেটাবলিকের জন্য ডাবল থামস আপ আর ডাবল থামস ডাউন। তো তাহলে মেটাবলিক আমরা দেখবো যে যদি পিএইচ সে মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে, পিএইচ বাড়ছে, সেই অবস্থায় যদি দেখি আমি কার্বন ডাই অক্সাইডও বাড়ছে, মানে পিএইচ এর ডাইরেকশন এবং কার্বন ডাই অক্সাইডের ডাইরেকশন একই দিকে, তার মানে সেটা মেটাবলিক, অল্টারনেট দিকে, তাহলে সেটা হচ্ছে রেসপিরেটরি। আমরা আবার একটু প্রথম থেকে আসি। প্রথমে আমরা দেখবো এই ইন্টারনাল কনসিস্টেন্সি, যেটা আমরা দেখতে পারবো না, তবুও যদি হাইড্রোজেন আয়ন দেখে আমি প্রথমে দেখে নিব whether this report is valid or not। এটা হলে এটার মধ্যে ইনকনসিস্টেন্সি থাকলে আমরা ওই রিপোর্ট নিয়ে ফার্দার ইভালুয়েশনে যাবই না। আচ্ছা ঠিক আছে, এটা কনসিস্টেন্সি পেলাম। পাওয়ার পরে আমি প্রথম তাকাবো পিএইচ এর দিকে, যে পেশেন্ট কি রেসপিরেটরি আছে না মানে অ্যাসিডোসিস আছে না অ্যালকালোসিস আছে। দেখলাম অ্যাসিডোসিসটা অ্যালকালোসিসটা পাওয়ার পরেই আমি তাকাবো হচ্ছে যে whether this acidosis or alkalosis is respiratory or whether this is due to any metabolic cause। গেল। এরপরে আসবে হচ্ছে যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয়েছে। এখন অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হওয়া মাত্র, ঠিক আছে, বডির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্রাইমারি ডিফেন্স হচ্ছে অ্যাসিডোসিস অ্যালকালোসিসের এগেইনস্টে, সেটা হচ্ছে আমাদের বডির বাফার গুলো, ঠিক আছে। এখন বডির বাফার সিস্টেম গুলো অ্যাক্টিভেশন হয়েছে কিনা প্রাইমারি ডিস্টারবেন্সটার দিকে, ঠিক আছে, যে ইজ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন ফর দ্য প্রাইমারি ডিস্টারবেন্স। প্রাইমারি কোনটা ছিল, অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, দিস ওয়াজ দ্য প্রাইমারি ডিস্টারবেন্স। প্রাইমারি ডিস্টারবেন্সের দিকে কোনো কম্পেনসেশন হয়েছে কিনা। Usually compensation does not return pH to normal, but it moves the pH near
মানে টুয়ার্ডস দ্য নর্মাল ভ্যালু। আবার বুঝেন, কম্পেনসেশন মানে দুইটা জিনিস হয়েছে, যে এই এবিজিটাতে আমরা যদি দেখি এখানে পিএইচ হচ্ছে, দিস ইজ নর্মাল পিএইচ। আচ্ছা দাঁড়ান, অ্যাবনর্মাল এবিজি, কারণ দিস ইজ অ্যান এবিজি সেট কারো, ঠিক আছে। আপনি পেয়েছেন যে আমরা প্রথমে কি দেখবো, এখানে কি হাইড্রোজেন আছে? হাইড্রোজেন তো নাই। আচ্ছা, প্রথমে দেখবো আমরা পিএইচ, ঠিক আছে, ভেরি গুড। পিএইচটা দেখে আমি বুঝতে পারছি যে পিএইচটা তার কি বলে, পিএইচ অনেক কম। কম, অনেক কম Acidosis। জরুরি না, আমার কম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কম অ্যাসিডোসিস আছে, দ্যাট ইজ পিএইচ কম। এখন PCO2 টা কি কম না বেশি? দিস ইজ PCO2, এটা কি কম না বেশি? হ্যাঁ, নরমাল ভ্যালুটা ভুলে গেছি, নরমাল ভ্যালুটা একটু বেশি বলো। আছে ভাই, বেশি আছে। নরমাল 35 থেকে 45 45। ও, PCO2 কি কম না বেশি? বেশি হ্যাঁ আছে। বেশি। বেশি, ভেরি গুড। তাহলে রেসপিরেটরি। রেসপিরেটরি অ্যাসিডোসিস, এখান থেকে আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি জানতে চাই দিস যে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন আমি জানতে চাই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস তো বুঝলাম, যে ওয়েদার বডির কম্পেনসেটরি সিস্টেম গুলো অ্যাক্টিভেট হয়েছে কিনা। এই যে পেশেন্টটা অ্যাসিডোসিস হয়েছে, তার বডি কি এখন কম্পেনসেশন করা শুরু করেছে, নাকি বডির কম্পেনসেটরি মেকানিজম আর নট ওয়ার্কিং প্রপারলি, ঠিক আছে। এখন যেটা বলছে যে কম্পেনসেশন যখন শুরু হবে, ঠিক আছে, কম্পেনসেশন এখনো তো এটা কম্পেনসেশন করে ফেলেনি, ঠিক আছে, কিন্তু কম্পেনসেশন তো সে করতে যাবে কোন দিকে? সে এইটা এইটা কি বলে, কিডনি দিয়ে বের করতে চলবে না? কিডনি দিয়ে বেরোতে যাবে, যেটা করতে যাবে। তার বডির বাফার সিস্টেম তো চাচ্ছে এই 6.8 ভ্যালুটাকে 7.4 এর দিকে নিয়ে যেতে, তাই না? তার বডির বাফার 6.4 টাকে আসা। এখন আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে সেটা কম্পেনসেট হবে কি দিয়ে? রেনাল দিয়ে, মানে মেটাবলিক সিস্টেম দিয়ে, তাই না? তো আমি এরপরে দাঁড়াবো যতদূর মনে পড়ে বাইকার্বনেটের দিকে। আচ্ছা দাঁড়ান, বাইকার্বনেটের দিকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রাইমারি ডিস্টারবেন্স ইউজুয়ালি কম্পেনসেশন ডাজ নট রিটার্ন টু পিচ, মানে একদম নরমাল কখনোই করতে পারে না কম্পেনসেটরি মেকানিজম গুলি, ঠিক আছে, কিন্তু নরমালের দিকে নিয়ে যায়। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে কথা, যেমন আমার কোথায় রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে সেটা কম্পেনসেট করার জন্য আমার মেটাবলিক সিস্টেমগুলো অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। মেটাবলিক সিস্টেমগুলো অ্যাক্টিভেটেড হবে কি, আমি বাইকার্বনেট লেভেলটাকে তখন দেখবো যে বেশি বাড়ছে। আবার দেখুন বাইকার্বনেট লেভেলটা কে তখন আমি যদি আমি দেখি বাইকার্বনেট লেভেলটা ইজ ইনক্রিজড, তার মানে আমার অ্যাপ্রোপ্রিয়েট এই যে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেটরি মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়েছে। এটা অ্যাডিকুয়েট কিনা সেটা আলাদা কথা, কিন্তু যেই কম্পেনসেটরি মেকানিজম বডিতে অ্যাক্টিভেট হওয়ার কথা সেটা অ্যাক্টিভেট হয়েছে। একটা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, তার মেটাবলিক কম্পোনেন্টের মধ্যে বাইকার্বনেটটা বাড়ছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেটেড হয়েছে। ভাইস ভার্সা, একটা পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে, তার বাইকার্বনেট লেভেলটা কমছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে ভাই? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা সরি। এখন ভাইস ভার্সা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে যেভাবে হোক আমরা বুঝেছি মেটাবলিক অ্যাসিডোসিস হলো কোনটাকে কম্পেনসেট করা, মানে সেটা কিভাবে হওয়ার কথা, কম্পেনসেট হওয়ার কথা রেসপিরেটরি সিস্টেম দিয়ে। রেসপিরেটরি সিস্টেম। তো মেটাবলিক অ্যাসিডোসিস হলে এই যে PaCO2 এইটাকে অ্যাক্টিভেটেড হতে হবে, whereas মেটাবলিক অ্যালকালোসিস হলে PaCO2 টাকে অ্যাক্টিভেট হতে হবে। বা মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় PaCO2 টাকে কমতে হবে, মেটাবলিক অ্যালকালোসিস হলে ব্লাডের মধ্যে PaCO2 টাকে বাড়তে হবে।
এটা কি ভাই বোঝা গেল? আমরা এই এবি যেটা করি জি ভাই। ভাইয়া ভাইয়া এই ভ্যালুগুলো কি আমরা ফার্স্ট রিপোর্টটাতে দেখবো নাকি সাবসিকুয়েন্ট যেটা নিব ওটাতে? ফার্স্ট রিপোর্টের মধ্যে থাকবে। আপনি এই আপনার কাছে রিপোর্ট বা পেশেন্টের এই ক্রিয়েটটা আরেকবার আমরা প্রথম থেকে আসি, ঠিক আছে? একটু গোমানি, আপনি প্রথমে দেখলেন কনসিস্টেন্সি, বাদ কনসিস্টেন্সি, প্রথমে দেখলেন অ্যাসিডোসিস আছে, ঠিক আছে? অ্যাসিডোসিস আছে, ভেরি গুড। অ্যাসিডোসিস থাকার পরে আপনি দেখলেন যে যে অ্যাসিডোসিসটা রেসপিরেটরি না মেটাবলিক, এটা ডিসাইড করলেন যে পিএইচ এর ডাইরেকশনের দিকে কার্বন ডাই অক্সাইড, পিএইচ এর ডাইরেকশনের অপোজিটে কার্বন ডাই অক্সাইড, ভেরি গুড। এখন আপনি এটা দিয়ে আপনি রেসপিরেটরি না মেটাবলিক সেটা ডিটারমাইন করে ফেললেন। এখন যদি আপনি রেসপিরেটরি হয় তখন আপনি খুঁজতে থাকবেন যে বাইকার্বনেট ভ্যালুটা কত, আর যদি মেটাবলিক অ্যাক্টিভিটিটা হয় তখন আপনি দেখবেন কার্বন ডাই অক্সাইড লেভেলটা কত। আরেকবার দেখুন, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকলে বাইকার্বনেটটা আমার বাড়ার কথা, রেসপিরেটরি অ্যালকালোসিস থাকলে বাইকার্বনটা আমার কমার কথা, রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকলে বাইকার্বনটা আমার বাড়তে হবে, ওটাকে নিউট্রালাইজ করতে হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস হলে বাইকার্বনটাকে আমাকে কমতে হবে, ওটাকে নিউট্রালাইজ করতে হবে। ভাইস ভার্সা, মেটাবলিক অ্যাসিডোসিস হলে মেটাবলিক অ্যাসিডোসিস হলে কার্বন ডাই অক্সাইডকে আমাকে কমতে হবে সেটাকে নিউট্রালাইজ করতে হলে, এবং মেটাবলিক অ্যালকালোসিস হলে কার্বন ডাই অক্সাইডকে আমাকে বাড়তে হবে সেটাকে নিউট্রালাইজ করতে হলে। এই জিনিসটাকে বোঝা যাচ্ছে না? আরেকবার দেখুন আচ্ছা ভাই, একটা জিনিস একটু জানতে চাচ্ছি। প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে আমার তো এই ইয়াতে রেজাল্টে তো ধরেন এই যে দুইটাই আপনি যেটা বললেন যে মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে বাইকার্বনেট হচ্ছে কম এবং পিএইচ কম, এই তো। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। একটা মেটাবলিক অ্যাসিডোসিসকে কম্পেনসেট করতে হলে আমাকে কার্বন ডাই অক্সাইডকে কমতে হবে। তাও যদি হয় তাহলে আমি ফিগার দেখে কিভাবে বুঝবো যে এটা আসলে কি? কারণ কার্বন ডাই অক্সাইডটা ধরেন কমে গেল, মানে বাইকার্বনেটও কমে গেল, আর আমি ধরবো কেমনে যে আসলে ঘটনাটা কোথায়? এক্স্যাক্টলি, আপনি এবার আসেন, এখানে আসেন। সেটা হচ্ছে আমরা ধাপে ধাপে আগে এগুলি অ্যাপ্লাই করি, ওগুলি না। প্রথমে হচ্ছে এটা কি অ্যাসিডোসিস, ঠিক আছে? এটা কি ধরনের অ্যাসিডোসিস? এটা কি ধরনের অ্যাসিডোসিস ভাই? এটা ভাই রেসপিরেটরি। 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 এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে এরপরে আমি কোন দিকে তাকাবো? এটা হচ্ছে বাইকার্বনেটের বাইকার্বনেট দিকে। বাইকার্বনেটের দিকে। বাইকার্বনেট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হতে হবে ভাই? বাড়তে হবে। কোথায়? এটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে বাইকার্বনেট বাড়লে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়াস হবে, তাই তো? বাইকার্বনেট কি বেড়েছে? বাইকার্বনেট কোথায়? বাইকার্বনেট, দিস ইজ বাইকার্বনেট। তো বাইকার্বনেট বাড়েনি, ঠিক আছে? স্যাচুরেটেড বাইকার্বনেট এখানে এই রিপোর্টের ক্ষেত্রে বাড়েনি। তো বাইকার্বনেট না বাড়ার তাহলে আমার এন্ড রেজাল্ট কি? বাইকার্বনেট না বাড়ার আমি কি ইন্টারপ্রিটেশন করব? কম্পেনসেটরি মেকানিজম, ডিকম্পেনসেটেড। এখনো কম্পেনসেটরি মেকানিজমগুলো অ্যাক্টিভেট হয়নি। আগে এটুকু থাকে, দাঁড়ান আমরা অন্যান্যগুলো দেখি। তো এটা কি পিএইচ, তাহলে এটা অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস? অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস? অ্যাসিডোসিস অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস এটা কি রেসপিরেটরি না মেটাবলিক? ভাই এটা রেসপিরেটরি। এটা কমেছে, কার্বন ডাই অক্সাইড বেড়েছে, রেসপিরেটরি। শেষ। রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে আমি কোন দিকে তাকাবো? বাইকার্বনেটের দিকে। বাইকার্বনেট বাড়ছে কিনা? বাইকার্বনেট বাড়ছে। বাইকার্বনেট বাড়লে এটা কি হবে? তাহলে কম্পেনসেটেড। কম্পেনসেট হবে। এবং দেখেন কম্পেনসেটেড। কম্পেনসেশন কিন্তু সে প্রায় করে ফেলছে। আমরা 3-5 এর আগ পর্যন্ত কম্পেনসেশন হয়ে, যেটা যে কথাটা ওরা বলছিল যে কম্পেনসেশন করলেও সে কমপ্লিট কম্পেনসেশন পুরো 3-5 এ নিতে পারে না, কিন্তু ওর কাছাকাছি নিয়ে করতে পারবো। তো আমরা যদি আগেরটাই দেখি যে অ্যাসিডোসিস ইজ এই যে মোর সিভিয়ার ওয়াজ 6 পয়েন্ট সামথিং ছিল, 6.8। আমরা এখান থেকে অ্যাসিডোসিস এর ইয়া দেখছি, ওইগুলো দেখলে ওইগুলো ইন্টারপ্রিটেশন। তো মোদ্দা কথা, যেই মুহূর্তে আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস দেখবো সাথে সাথে আমি বাইকার্বনেট দিয়ে আমি ওটা ইভালুয়েট করার চেষ্টা করব যে বডি কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট হওয়া শুরু হয়েছে অবলিক হয়নি, ঠিক আছে? যদি কম্পেনসেটরি মেকানিজম শুরু হয় তাহলে আমি অ্যাসিডোসিসটা কম পাবো, অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। কম্পেনসেটরি মেকানিজম শুরু হয়নি, এখনো কাজ করতে পারছে না, ঠিক আছে? তখন দেখবো যে সে বেশ ভালো অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস নিয়ে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, গেল কম্পেনসেটরি মেকানিজমের মধ্যে ঝামেলা। এনিওয়েজ এটুকু তো গেল, ঠিক আছে? এখন স্টেপ 5 এ এরপরে আপনি হচ্ছে এই যে if the observed compensation is not expected compensation, it is likely
দ্যাট মোর দেন ওয়ান অ্যাসিড বেস ডিসঅর্ডারও থাকতে পারে, আমরা ওই ভেজালের দিকে যাচ্ছি না, আমরা এগুলো বুঝি না এখন, ঠিক আছে। ওইটা ওইটা একটু আমিও ওইটা ভালো বুঝি না, এটা পরে তারপর কথা বলতে হবে। আচ্ছা, এখন এরপরে আপনি হচ্ছে অ্যানায়ন গ্যাপটা দেখবেন। অ্যানায়ন গ্যাপটা কি? অ্যানায়নটা হচ্ছে যদি অ্যানায়ন গ্যাপ দেখবেন স্পেশালি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে সোডিয়ামের ভ্যালু বিয়োগ ক্লোরিন এবং বাইকার্বনেটের ভ্যালু, ঠিক আছে। এই যে সোডিয়াম বিয়োগ ক্লোরিন এবং বাইকার্বনেট বিয়োগ 12, দিস ইজ অ্যানায়ন গ্যাপ, ঠিক আছে। অ্যানায়ন গ্যাপ। এখন এই অ্যানায়ন গ্যাপটা কেন দেখি? অ্যানায়ন গ্যাপ কেন দেখি? অ্যানায়ন গ্যাপ কেন দেখি ভাই? কারণ অ্যানায়ন গ্যাপ দেখি কারণ হচ্ছে আমার অ্যানায়ন গ্যাপের ইনক্রিজ আর ডিক্রিজটা করসপন্ড করছে কিনা সেটা আমাকে মিলাতে হয়, এরকম একটা ব্যাপার ছিল। নরমাল অ্যানায়ন গ্যাপ মানে এরকম ইকুয়েশন দিয়ে আপনি অ্যানায়ন গ্যাপ দেখুন, আমাদের রিপোর্টে কি অ্যানায়ন গ্যাপ থাকে? রিপোর্টে কিছুই নাই। এই রিপোর্টে কিছুই নাই। এই যে অ্যানায়ন গ্যাপ আছে, অ্যানায়ন গ্যাপ আছে, অ্যানায়ন গ্যাপ দিয়ে দিবে, কোথাও কোথাও ক্যালকুলেট করে দিবে, কোথাও ক্যালকুলেট করতে হবে, সাধারণত ক্যালকুলেট করতে হয় না, হয়ে থাকে ওটার মধ্যে হয়তো ছিল খুঁজে পাচ্ছে না, এরকম একটা অ্যানায়ন গ্যাপ। এখন আপনাকে দেখাতে হবে যে আপনি এরপরে দেখবেন যে এই এই যে অ্যানায়ন গ্যাপটা ডাজ ইট করেসপন্ড উইথ দ্য প্যাথোলজি ইউ আর অবজার্ভিং, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা এই যে নরমাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে সাধারণত 12, ঠিক আছে। এখন অ্যানায়ন গ্যাপ 12 থেকে বেড়ে যেতে পারে, অ্যানায়ন গ্যাপ 12 থেকে কম যেতে পারে, ঠিক আছে। ইন পেশেন্টস উইথ হাইপোঅ্যালবুমিনিয়া, ঠিক আছে, দ্য নরমাল অ্যানায়ন গ্যাপ ইজ লো, মানে পেশেন্টের যদি এই ধরনের কন্ডিশন থাকে, আমাদের তো এগুলি সার্জারিতে ফেস করতে হয় না, তাদের ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ 12 থেকে কমে যায়, ঠিক আছে। ইন পেশেন্টস উইথ হাইপোঅ্যালবুমিনিয়া ইজ অ্যাবাউট 1 নাম্বার 1%, মানে কতটুকু হাইপোঅ্যালবুমিনিয়া আছে সেই অনুযায়ী অ্যানায়ন গ্যাপ অ্যাডজাস্টমেন্ট আছে। ওই দিকে যদি নাও যান, আপনি দেখবেন যে অ্যানায়ন গ্যাপটা এলিভেশন হয়েছে কিনা, ঠিক আছে, এবং সেটা দিয়ে অসমোলার গ্যাপ একটা বের করতে হয়। বা আমরা যদি আরো সহজ করি, আমরা সার্জারিতে সবচেয়ে কমন ফেস করি হচ্ছে ভাই শক, ঠিক আছে, বা ল্যাকটিক অ্যাসিডোসিস, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে এই যে ল্যাকটিক হাই অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা বাড়ে, ঠিক আছে। রেনাল ফেলিউর হলে অ্যানায়ন গ্যাপটা বাড়ে, ঠিক আছে। ডিকে হলে অ্যানায়ন গ্যাপ বাড়ে। কিভাবে বাড়ে সেটা তো আছে, কিন্তু আপনি এই ধরনের কথা বুঝে নেন যে এই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ গুলো বাড়বে, ঠিক আছে। বাড়ার কারণে অ্যানায়ন গ্যাপ বাড়বে। তো অ্যানায়ন গ্যাপের ইনক্রিজ মানে নট কোয়ান্টিফাইং, কিন্তু ইনক্রিজ হয়েছে কিনা সেটা আপনি এই যে ক্যালকুলেট দ্য অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করে আপনি অ্যানায়ন গ্যাপ ইনক্রিজ করছে কিনা এবং সেটা আপনার প্যাথোলজির সাথে কনসিস্টেন্সি আছে কিনা সেটা মনে রাখবেন, ঠিক আছে। যে মেটাবলিক অ্যালকালোসিস গুলোতে এটাই কি বেস ডেফিসিট বা বেস এক্সেস নাকি? না 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 না, বেস ডেফিসিট বেস এক্সেস না, দাঁড়ান। Or যদি if increased ion gap is present, access the relation between increased ion gap and decrease in bicarbonate, ঠিক আছে। বেস ডেফিসিট বেস এক্সেস না, বেস ডেফিসিট বেস এক্সেস আপনাকে একটা মানে স্ন্যাপশট ভিউ দেয় অ্যাবাউট দ্য কি বলে স্ন্যাপশট ভিউ। তোমার অ্যানায়ন গ্যাপ এটা না, এই তো? না না, অ্যান গ্যাপ এটা না। বেস ডেফিসিট আপনাকে একটা স্ন্যাপশট ভিউ দেয় অ্যাবাউট দ্য মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন। দাঁড়ান, আচ্ছা অ্যান গ্যাপ তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি এরপর বেস ডেফিসিট বেস এক্সেস। তো ভাই অ্যানায়ন গ্যাপ জেনে আসলে কি করবো? যে ধরেন যে ভাই প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাকে এই যে মানে কোরিলেশন করতে হয় কি, যে সম্পর্ক তো জানি অ্যানায়ন গ্যাপ কি হয়, মেইনলি হচ্ছে কোরিলেট করে দেখতে হয় যে পুরো জিনিসটা কনসিস্টেন্ট কিনা, একটার সাথে আরেকটা মিলে কিনা। অ্যানায়ন গ্যাপের মানে ফুল সিগনিফিকেন্স আমি জানি না ভাই, শুধু এটুকু মাথায় আছে যে এই যে শক এবং মানে আমার সার্জিক্যাল যে কন্ডিশন গুলো সেগুলোতে অ্যানায়ন গ্যাপ বাড়ার কথা, যদি অ্যানায়ন গ্যাপ না বাড়ে তাহলে অন্য কোনো প্যাথোলজি আছে, এই ধরনের একটা ব্যাপার হালকা কোনো মনে রাখলাম, কিন্তু এর বাইরে আর কিছু জানি না। বেস ডেফিসিট আচ্ছা, এটা varies in the blood মানে বাইকার্বনেটের পরিমাণ, ঠিক আছে। the value is usually reported as excess of base negative deficit, ঠিক আছে।
মানে যে বেস ডেফিসিট হচ্ছে যে এটাকে আমরা +2 থেকে -2 করি ইন যে respiratory metabolic while carbon dioxide defines the respiratory component of acid base excess defines the metabolic component আমরা বাইকার্বনেটের মেজারমেন্টটা দিয়ে আমরা বেস ডেফিসিট অথবা বেস এক্সেস দেখি ঠিক আছে accordingly measurements of the base excess is defined under standard আচ্ছা বেস এক্সেস is defined by amount by strong এদিকে তো আমরা যেতে চাই না যে বাইকার্বনেট কতটুকু আছে তাহলে ভাইয়া বেস ডেফিসিট আর অ্যানায়ন গ্যাপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? না না অ্যানায়ন গ্যাপ না বেস ডেফিসিট অ্যানায়ন গ্যাপটা কিন্তু আপনাকে অ্যাসিডোসিসের রেঞ্জটা মানে এই তো আমার তো জ্ঞানের পরিধি অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে অ্যানায়ন কত কম বেশি আছে সেটা, আর বেস ডেফিসিট মানে হচ্ছে ওই অ্যানায়ন মানে ওই অ্যাসিডোসিস কারেকশনের জন্য আপনার কতটুকু বেস লাগবে এক্সট্রা, অথবা অ্যালকালোসিস কারেকশনের জন্য কতটুকু কমাইতে হবে বেস, সেটা হচ্ছে বেস ডেফিসিট। মানে বেস ডেফিসিটটা শুধুমাত্র বাইকার্বনেটের সাথে রিলেটেড। এটাই যে আমরা সোডিয়াম কার্ব কতটুকু দিব এটা বেস ডেফিসিট দিয়ে কিছু মাপার কিছু ব্যাপার ছিল মনে হয় এই ধরনের কিছু ব্যাপার আছে জি এক্স্যাক্টলি সোডিয়াম কার্ব দিব কতটুকু সেটা মেজারমেন্টের একটা ধারণা দেয় হচ্ছে বেস ডেফিসিট আর বেস এক্সেসটা সাধারণত আমার অ্যাসিডোটিক কন্ডিশনে বেস ডেফিসিট থাকবে স্পেশালি রেসপিরেটরি অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেস ডেফিসিট থাকবে ঠিক আছে ওই বেস ডেফিসিটটাকে আমরা মেজারমেন্ট করে কারেকশন করে দেখি না দেখে আমার হাতটা একটু উদ্ধার করে সরি আমার কই তাহলে এখন আমি কি দেখতেছি আমি দেখতেছি হচ্ছে পিএইচ দেখতেছি রেসপিরেটরি অ্যাসিডোসিস দেখতেছি PO2 এর দিকে তাকাচ্ছি না এটা রেসপিরেটরি কম্পোনেন্ট বাইকার্বনেটটা এটা কম্পেনসেশন করছে কিনা তারপর দেখছি আচ্ছা তাহলে আমরা অন্য আরেকটা এবিজি দেখি এই আর কিছু না এবিজি ইন্টারপ্রিটেশন আরো তো অনেক কিছু বলে গ্যাপ মেটাবোলাইট ফ্ল্যাকটেট আচ্ছা দেখি আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস না আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের একটা ইয়া দেখি মেটাবো না এটা আরে সব প্রথমে তাকে ভাইয়া বেস তো নেগেটিভলি চার্জড তাই না? বেস তো নেগেটিভলি চার্জড না? অ্যাসিডোসিসের ক্ষেত্রে বাইকার্বন অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেস এক্সেস থাকবে কি বলি অ্যালকালোসিসের ক্ষেত্রে বেস না বেস ডেফিসিট থাকবে। হ্যাঁ হ্যাঁ অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি বেস ডেফিসিট থাকবে? বেস ডেফিসিট থাকবে অ্যালকালোসিসের ক্ষেত্রে বেস এক্সেস থাকবে এক্সেস থাকবে। এটা আপনাকে যতদূর করে মানে এবিজি তে এটাকে বেস এক্সেস হিসেবেই ইন্টারপ্রেট করা হয়, কিন্তু পজিটিভ নেগেটিভ দিয়ে দেয়। পজিটিভ নেগেটিভ মানে হচ্ছে যে হ্যাঁ এক্সেস লেখা থাকে আর সাথে মাইনাস দেওয়া থাকে, নেগেটিভ লেখা থাকে। আপনাকে একটা ধারণা দিয়ে দিচ্ছে যে আপনার এটা কারেকশন করতে হলে তার বডিকে কতটুকু দিতে হবে মানে আপনার বেস দিতে হবে ঠিক আছে বাইকার্বনেট কমাইতে হবে কতটুকু, বাইকার্বনেট বাড়াইতে হবে, এটাই হচ্ছে বেস এক্সেসের ইম্পর্টেন্স। Base excess is defined as amount of strong acid that must be added to fully oxygenated blood to return the pH to 7.4. আপনি যখন কারেকশন করবেন, আপনার অ্যাসিডোসিস অ্যালকালোসিস যখন